যতনে রাখিব। লেখিকা আফিফা ইফাত মেঘলা। পর্ব সংখ্যা 10। ভালোবাসা পূর্ণতার মাঝে কতটা শান্তি তা তাসকিন ভাইয়া আর মারিশা আপুকে দেখেই বুঝে যাচ্ছে। দুজন দুজনের প্রতি কত টান, ভালোবাসা, শ্রদ্ধা, তাদের দেখতেও ভালো লাগছে। আর অপর পাশে নতুন প্রেমের গুঞ্জন, নীরব ভাইয়া আর তাসিয়ার। নীরব ভাইয়া ঢাকার বাইরে ছিলেন, যখন শুনেছে আজকে আমরা গেট টুগেদার করব, সে ছুটে এসেছে এইখানে শুধুই একটু তাসিয়াকে দেখার তৃষ্ণায়। আর রিমি আপু, আব্রাহাম ভাই, তারা তো একে অপরকে পছন্দই করে, এর জন্য তাদের মাঝে এত ক্লোজনেস। দীর্ঘশ্বাস ছেড়ে ভাবছি এখানে সব পূর্ণতাদের মাঝে আমি এক অপূর্ণ নারী। ভাবতেই ভেতরটা মোচড় দিয়ে ওঠে। যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম রাতের পর রাত, আর আজ কিনা তাকে অন্যের হতে দেখলাম, এর যে আমার মৃত্যুর শ্রেয়। কিশোরী মনের প্রেম হলো একটি মনস্তাত্ত্বিক ও আবেগপ্রবণ পর্যায়, যেখানে কৈশোর পেরানো একটি মেয়ে প্রথম প্রেমের অনুভূতি অনুভব করে। আর আব্রাহাম ভাই হচ্ছে আমার সেই প্রথম প্রেমের সংজ্ঞা। চাইলে কি আর তাকে ভোলা যায়? সবার খাওয়া দাওয়া শেষ পর্যায়ে, আর আমার প্লেটের খাবার এখন ওইভাবেই আছে। আমার কান্না গলায় দলা পাকিয়ে যাচ্ছে। সেই অবস্থায় আমি কি করে খাবো? আব্রাহাম ভাইয়া আমাকে এটা সেটা দিয়েই যাচ্ছে প্লেটে। তার এমন দেখানো ভালোবাসা, কেয়ারিং দেখতে আমার অসহ্য লাগছে আজকে। ইচ্ছে করছে সব টেনে ইছড়ে নিচে ফেলে দিতে, আর বলতে বলতে ইচ্ছে করছে, কেন কেন করলেন আমার সাথে এমন আব্রাহাম ভাই? চাঁদের মতো আলো দেখিয়ে আমাকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করার কি বেশি প্রয়োজন ছিল আব্রাহাম ভাই? সবাই উঠে পড়েছে খাওয়া শেষ করে। তাসকিন ভাইয়া বিল মিটিয়ে আমাদের নিয়ে বেরিয়ে পড়েছে। লিফটে অলরেডি কিছু মানুষ ছিল, এতে সবাই উঠে যাওয়ার পর রিজার্ভ হয়ে যায়। আমি আর আব্রাহাম ভাইয়া শুধু রয়ে যাই। এত বড় বিল্ডিংয়ে লিফট থাকাতে অনেক ব্যস্ত থাকে, তাই ভাইয়া এতক্ষণ আমাকে নিয়ে দাঁড়াতে পারবেন না। সে ঠিক করলো সিঁড়ি দিয়ে নেমে পড়বে, তাই হুট করে আমাকে তার কোলে তুলে নেয়। আমি বুঝে ওঠার আগেই আমাকে কোলে তুলে নিয়েছে। তার এমন কাণ্ডে আমার খুব বেশি রাগ উঠে যাচ্ছে। তার এই বেহায়াপনা ভালোবাসা আমার দরকার নেই। আমি নামার জন্য ছুটোছুটি করছি, আর ভাইয়া আমাকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। আমি চুপ থেকে তার চোখের দিকে তাকিয়ে আছি। কেন জানি আজকে ভাইয়ার দিকে তাকাতে না লজ্জা লাগছে আর না লাগছে ভয়, কারণ আমি তার চোখের দিকে তাকিয়ে তাকে বোঝার চেষ্টা করছি। এতদিন তার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখেছিলাম, সে ভালোবাসা এখন কোথায় চলে গেল? সিঁড়ি বেয়ে আমার নামতে কষ্ট হবে বলে আমাকে তার কোলে তুলে নেয়, যেন আমার অসুবিধা না হয়। আমি তার চোখে তাকিয়ে ভাইয়াকে বলি, আপনাকে বোঝা বড় দায়। কখনো মনে হয় আমি আপনার সব কিছু, আবার কখনো মনে হয় আমি আপনার কেউ না আব্রাহাম ভাই। ভাইয়া আমার এমন কথায় বিষণ্ণতায় পড়ে যায়। তখনই আমরা নিচে নেমে আসি। সবাই যেন আমাদের এভাবে না দেখে, তাই দ্রুত ভাইয়া কোল থেকে আমাকে নামিয়ে দিয়েছেন। আমি গিয়ে তাসিয়ার পাশে গিয়ে দাঁড়াই আর বলছি, আজকে আমি তোদের বাসায় যাব, ভাবছি কিছুদিন থেকে আসবো। আমার এমন কথা শুনে তাসিয়া খুশি হয়ে যায়। ইয়াহু, তাহলে তো ভালোই মজা হবে, স্কুলও বন্ধ, আমাদের সেই আড্ডা হবে। আব্রাহাম ভাইয়া তাসকিন ভাইয়া নীরব ভাইয়াকে নিয়ে এক পাশে দাঁড়িয়ে সিগারেট ধরায়, আর আমাদেরকে বলেছে এই চৌধুরী বাড়ির চাল্লিপালিরা গাড়িতে গিয়ে বস, আমি আসছি। অনেক রাত হয়ে গেছে, বেশিক্ষণ বাইরে থাকলে ঠান্ডা লেগে যাবে। তখনই তাসিয়া বলে, আয় নিলাম, আমরা গাড়িতে উঠে পড়ি। আমাকে তাসিয়াদের গাড়িতে উঠতে দেখে আব্রাহাম ভাইয়া বলে, তুই ওদের গাড়িতে উঠছিস কেন? তখন তাসিয়া ভাইয়াকে বলে, নীলা নাকি আমাদের বাসায় কিছুদিন থাকবে, স্কুলও বন্ধ আছে, এই সুযোগে আমাদের বাসায় কিছুদিন থাকুক, ভালো লাগবে নীলার।
আব্রাহাম ভাইয়া উত্তরে বলে, তোকে এত বোঝা লাগবে না নীলাকে নিয়ে। আর নীলাও কোথাও যাবে না। এই নীলা, যা গিয়ে আমাদের গাড়িতে বস। আমি মাথা নিচু করে ভাইয়াকে বলি, না ভাইয়া, আজকে আমি বাসায় যাব না, কিছুদিন ফুপির কাছে থাকবো। আর হ্যাঁ, আমি আমার ভালো মন্দ বুঝতে শিখেছি, তাই আমাকে আমার মতো করে চলতে দিন। আর হ্যাঁ, আমার উপর আপনার কোনো অধিকার নেই যে আপনার কথা আমাকে মেনে চলতে হবে। আমাকে এমন কঠোরভাবে ভাইয়ার সাথে কথা বলতে দেখি সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাইয়া আমার এমন আচরণ দেখে চুপ হয়ে আছে, কারণ এভাবে আমি কখনো কথা বলিনি ভাইয়ার সাথে। আর আজ কিনা সবার সামনে এভাবে অপমান করে কথা বলছি। তাসকিন ভাইয়া আব্রাহাম ভাইয়াকে শান্তভাবে বলে যাচ্ছে, আচ্ছা থাক না বন্ধু, আমি মানিশা আছি তো, দেখে রাখবো, তুই চিন্তা করিস না, তোর আমানত হিসেবেই রাখবো। ভাইয়া কিছু না বলে নীরব ভাইয়ার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ে, তারপর সবাইকে নিয়ে চলে গেলেন। আমরাও চলে আসছি ফুপিদের বাসায়। আমাকে দেখে ফুপি অনেক খুশি হয়েছে, কারণ এই প্রথম আমি ফুপিদের বাসা একা এসেছি থাকার জন্য। ফুপিকে বলে আমরা দুজন রুমে চলে যাই। তাসিয়ার বিছানায় এক কোণায় চুপ করে বসে আছি। তাসিয়া আমার সাথে সে কখন থেকে কথা বলেই যাচ্ছে, কিন্তু আমার কোনো হেলদোল নেই। আমি যেন এক বেদনাময় নদীতে ভাসছি, যেখান থেকে উঠে আসার কোনো পথ খুঁজে পাচ্ছি না। তাসিয়া বলে, কি রে, কি হয়েছে তোর? সে কখন থেকে দেখছি অন্য এক দুনিয়ার মধ্যে আছিস। আর তুই না বলেছিলি যতদিন এই রিমি মেয়েটা আমাদের বাসায় আছে আমার তাকে পাহারা দিয়ে রাখতে হবে, যেন ভাইয়ার আশপাশ না ঘুরে। আর আজ তুই এই মেয়েকে বাসায় আব্রাহাম ভাইয়ের সাথে একা রেখে আমাদের বাসায় চলে আসলি। ব্যাপারটা কেমন খটকা লাগছে। আমার গাল বেয়ে পড়ে আসা চোখের পানি মুছে নিয়ে বলি, এতদিন আমি ভাবতাম আমার আর আব্রাহাম ভাইয়ের মাঝে রিমি আপু তৃতীয় ব্যক্তি, কিন্তু আফসোস আজকে আমার ভাগ্য আমাকে ভুল প্রমাণিত করে বুঝিয়ে দিয়েছে আসলে আমি রিমি আপু আর আব্রাহাম ভাইয়াদের মাঝে তৃতীয় ব্যক্তি। সে ছিল আমার সব গল্পের মহানায়ক, আর আমি ছিলাম তার গল্পের সমাপ্ত। আমার গল্পে সে ছিল শ্রেষ্ঠ পৃষ্ঠা, অথচ আমি ছিলাম তার কল্পনার বাহিরে। তাসিয়া বলে, কি হয়েছে আমাকে খুলে বল না, আমার খুব টেনশন হচ্ছে তো কেমন বিধ্বস্ত দেখে। আমি তাসিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ি। আর কত নিজের বেদনা চেপে রাখবো। তাসিয়ার সঙ্গ পেয়ে নিজেকে আর সামলাতে পারলাম না। কেন আব্রাহাম ভাই আমার হলেন না? এতদিন ভেবেছিলাম সেও হয়তো আমাকে ভালোবাসবেন, কিন্তু আফসোস আমার এই ভালোবাসা ছিল শুধুই একতরফা। কিন্তু আমার জীবনে ভালোবাসা একবারই এসেছে, এবং এটাই আমার শেষ ভালোবাসা। আমি হয়তো আর কখনো কাউকে আব্রাহাম ভাইয়ের মতো ভালোবাসতে পারবো না, কারণ সে ছিল আমার আত্মার সঙ্গী, আমার সব কিছুর চেয়েও বেশি প্রিয়। আমি তাকে আমার মন প্রাণ হৃদয় দিয়ে ভালোবেসেছি, আর সে কিনা অন্যের মনে অধিকারী বলে আর্তনাদ করে কান্না করছি। তাসিয়া পুরো ব্যাপারটা না বুঝে আমাকে কিছু বলতে চাচ্ছে না। আমাকে শান্ত করে তাসিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি এভাবেই কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছি। রাত বাজছে 1টা। তাসিয়ার ফোন বেজে ওঠে। তাসিয়া ঘুমের চোখে অচেনা নাম্বার দেখে সালাম দিয়ে ফোন রিসিভ করে বলে, কে বলছেন? ফোনের ওপাশ থেকে সালামের উত্তর নিয়ে তাসিয়ার বলা কথার উত্তর গানের মাধ্যমে দেয়, তুই আমার রানী, আমি তোর রাজা রে, পাবি না আমার মতো বাংলা বাজারে, পরে নে বেনারসি পালকি সাজারে। গানগুলো শোনা মাত্র লাফ দিয়ে উঠে পড়েছে তাসিয়া।
ফোন নিয়ে দ্রুত বারান্দায় চলে যায়। কি পাগল হয়েছেন নাকি? এত রাতে ফোন দিয়ে অদ্ভুত গান শোনাচ্ছেন, আর আপনি আমার নাম্বার কি করে পেলেন? নীরব ভাইয়া উত্তরে বলে, তুমি কি করে জানলে আমি ফোন দিয়েছি? বুঝি আমার ফোনেরই অপেক্ষায় ছিলে। তাসিয়া বলে, আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, আপনাকে নিয়ে পড়ে থাকবো। আর কি যেন বললেন? কি করে বুঝলাম কে ফোন দিয়েছে? কারণ এমন আক্কেল ছাড়া কাজ কাম আপনার দ্বারাই সম্ভব। নীরব ভাইয়া বলে, শুনো না তাসু। তাসিয়া নীরব ভাইয়া আহ্লাদের কণ্ঠে তাসু ডাকতে শুনে যেন এক মায়াজালে আটকে গেল। তাসিয়া নরম গলায় বলে, বলেন। নীরব ভাইয়া বলে, जब जब तेरे पास मैं आया एक सुकून मिला जिसे मैं भूलता आया वो वजूद मिला जब आए मौसम घम के तुझे याद किया जब सहमे तन्हापन से तुझे याद किया दिल संभल जरा फिर मोहब्बत करने चला है तू। তাসিয়া খুব মন দিয়ে নীরব ভাইয়ার বলা গানটা শুনেছে। নীরব ভাইয়ার গান শেষ করতেই তাসিয়া বলে ওঠে, এর আগেও তাহলে আপনার মোহাম্মত করার মানুষ ছিল? নীরব ভাইয়া উত্তরে বলে, তোমার কাছে আমি কিছুই লুকাবো না প্রিয়সী। আজ থেকে 4 বছর আগে আমার মতো বেপরোয়া ছেলেকে একজন তার ভালোবাসা দিয়ে ধরে রেখেছিল। তার নাম ছিল শ্রাবণী, যার ভালোবাসার জন্য আমি এক উন্মাদ প্রেমিক ছিলাম। একদিন সে আমাকে সত্যি উন্মাদ পাগল প্রেমিক হিসেবে অপবাদ দিয়ে চলে গেল, আর আমাকে অপূরণ মাঝে রেখে সে আরেকজনের মাঝে নিজেকে পূরণ করে দিল। তাসিয়া খুব মন দিয়ে কথাগুলো শুনল। তাসিয়ার মনে হচ্ছে সে নীরব ভাইয়ার ব্যথাগুলো অনুভব করতে পারছে। নীরব ভাইয়ার জন্য তাসিয়ার অনেক মায়া হচ্ছে। নীরব ভাইয়া আবারও বলা শুরু করলেন, আমার এই সাদাকালা জীবনে হঠাৎ তোমার আগমন। যেদিন তোমাকে বিয়েতে প্রথম দেখি সে 4 বছর আগে মৃত মনটা যেন আবারও তার বেঁচে ফেরার পথ খুঁজে পেল। তাই নিজের মনটাকে বাঁচানোর জন্য তোমার মতো একজন ডাক্তার প্রয়োজন। তাসিয়া মুচকি এসে বলে, আচ্ছা শুনুন না, কালকে থেকে আপনার প্রথম ক্লাস ফ্লাটিং শিক্ষার। যদি ভালো করে না শিখেছেন তাহলে কিন্তু আমার প্রেমের ডায়েরির পাতা থেকে আপনার নাম মুছে নিব। নীরব ভাইয়া খুশিতে আত্মহারা হয়ে বলেন, জো হুকুম মহারানী। আর শোনো, চলার পথে তোমার হাতটা আমার হাতে গুজে নিও। হাঁটতে গিয়ে হোঁচট খেলে আমি তোমায় সামনে নিব, আমার প্রিয়তমা। মন থেমে থাকলেও সময় তো আর কার জন্য থেমে থাকে না। রাত এখন 2:30। আব্রাহাম তার রুমে বসে আছে। তাকে দেখতে কেমন অশান্ত লাগছে। কিছুক্ষণ আগে নীরব ভাইয়ের কাছ থেকে জানতে পারে তার চড়ুই পাখিটা আর্তনাদ করে কান্না করেছে। কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তার অঞ্জনার এমন অবস্থা শুনে সে কি করে ঠিক থাকবে? আব্রাহাম ভাইয়া আহত মন নিয়ে একাই বিড়বিড় করে বলছে, আমার উপর রাগ করে এভাবে কেন কেঁদেছ বোকামি? আমার জন্য তোমার এত কষ্ট পেতে হচ্ছে? এই ভরসা আস্থা ছিল আমার উপর। এই কথাগুলো ভাবতেই মনে পড়ে যায় ভাইয়ার রিমির সাথে ঘটে যাওয়া কাহিনী। হাতে থাকা কাঁচের গ্লাসটা এত শক্ত করে হাতের মুঠে চেপে ধরে যে নিমিষেই গ্লাসটা ভেঙে চূর্ণ হয়ে যায়। চারিদিকে ছিটিয়ে পড়ে কাঁচি টুকরোগুলো। হাতে কাঁচি টুকরোগুলো ঢুকে কেটে পুরো ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। কিন্তু সেই দিকে ভাইয়ার কোনো হেলদোল নেই। টিভির স্ক্রিনে আমার হাসি মাখা একটি ছবি,
আর সেই ছবির দিকে তাকিয়ে একটার পর একটা সিগারেট ধরেই যাচ্ছে। অলরেডি 2 প্যাকেট সিগারেট শেষ করেছে শুধু আমার ছবির দিকে তাকিয়ে। আর বিড়বিড় করে বলে, কি বলেছিলি তোর উপর আমার কোনো অধিকার নেই? মনকে শান্ত করতে রক্তে মাখা হাত দিয়ে গিটার নিয়ে গাইতে শুরু করলেন। तेरे इश्क पे तेरे वक्त पे बस हक है एक मेरा, तेरे रूह पे तेरे जिस्म पे बस एक है हक मेरा, बस हक है मेरा। मैं तो बस तेरी चाहत में चाहूँ रहना सदा, मैं तो बस तेरी गुर्बत में चाहूँ रहना सदा। चलबे।